আজকে আমি তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি খুবই একটা ভয়ের গল্প নিয়ে। গল্পটা হলো অতীন বন্দ্যোপাধ্যায়ের কলমে কার হাত। চল গল্পটা তবে শুরু করা যাক। আমার বাড়ি ফিরতে বেশ রাত হয়। কাগজের অফিসে কাজের চাপ থাকলে যা হয় আর কি, কোনো খবর বাদ না যায়, কি মেন হবে, সেকেন্ড মেন কিংবা সব দিকে শুনে মোটামুটি কাগজের প্রথম পাতার লেআউট দেখে বাড়ি ফিরতে হয়। অফিস থেকে গাড়িতে ঘন্টাখানিকের পর বাড়ি ফিরতে ফিরতে রাত তখন 11টা, কখনো বা 12টাও হয়ে যায়। একমাত্র স্ত্রী এবং রান্নার লোকটা বাদে এত রাত পর্যন্ত কেউ জেগে থাকে না। কোনোদিন মেজো ছিল পড়াশোনার চাপ থাকলে একটু জেগে থাকে, কিন্তু সেদিন বাড়ি ফিরে দেখছি সবাই জেগে। রাত নেহাত কম হয়নি, কিন্তু দুপাশের বাড়ির ঘরে আলো নেভানো, শুধু রাস্তার আলো জ্বলছে, আর মাঝে মাঝে রাস্তার কুকুরগুলো এলোপাথারি দৌড়ে চলেছে। কখন কখন কেউ কেউ ঘেউ ঘেউ করছে। গেট খুলে দেয় রান্নার লোকটা। দরজা দিয়ে ঢুকতেই দেখি ছোট মেয়ে দৌড়ে আসছে। কাছে এসে বলল, জানো মেজদানা, সেই কঙ্কালটা নিয়ে এসেছে গো। আমি জানি এটা আমার কথা, বিস্ময়ের কিছু নেই। ডাক্তারি পড়তে গেলে ও সব তো লাগে, তবে বিস্ময় না থাকলেও মনের মধ্যে একটা খিঁচ ধরে গেল আমার। শত হলেও নিজের বাড়ি বলে কথা, তাছাড়া সংস্কার যাবে কোথায়? বললাম, কোথায় রেখেছে রে ওটা? দাদার খাটের নিচে গো বাবা, খাটের নিচে। খাটের নিচে রাখতে গেলে কেন, সিঁড়ির চাতালে রেখে দিলে পারতো। সঙ্গে সঙ্গে মনে হলো এসব বলা বোধহয় ঠিক হলো না। কঙ্কালটা সম্পর্কে আমারও ভিত্তি আছে। এই কঙ্কাল নিয়ে আসার ব্যাপারে বাড়িতে কিছু ত্রাস সৃষ্টি হয়েছিল, সবচেয়ে বেশি গিন্নি এবং ছোট মেয়ে সোনালি। একদিন খেতে বসে সমীর কঙ্কালের কথা তুলতেই খাওয়ার পাত থেকে সোনালি উঠে চলে গেছিল। আর সময় পেলি না মেজদা? সমীর অবাক। সে বলেছিল, তোদের বড্ড বাড়াবাড়ি। খেতে বসে সমীরের সাহস দেখে আমার বেশ গর্বই হয়েছিল। এই তো তার 18 পার হয়েছে, কঙ্কাল সম্পর্কে ওর কোনো খিঁচ নেই। ডাক্তারি পড়তে গেলে ওসব না থাকলে হয় নাকি? কিন্তু তাহলে খাটের তলায় রেখে ওপরে সে ঘুমোবে ভাবতেও আমার কেমন একটা যেন অস্বস্তি লাগছিল, যেন কিছুই না ব্যাপারটা। আমি জামা কাপড় ছেড়ে বাথরুমে ঢুকতে গেলে সোনালি ফের বলল, বাবা তুমি কঙ্কালটা দেখবে না? ওটা আবার দেখার কি আছে রে? স্ত্রী বলল, সমীরের ঘরে তুমি বরং যাও, গিয়ে ওখানে শো, ও বেচারি একা থাকবে। সমীর বোধহয় দোতলার ঘর থেকে সব শুনতে পাচ্ছে। সে চিৎকার করে বলল, তোমাদের কি হচ্ছে, কি হচ্ছেটা কি? আমিও বললাম, ওটাতে আর কিছু নেই, ভয়েরই বা কি। বাড়িটায় লোকের চেয়ে ঘরের সংখ্যা বেশি। ঘর এক একজনের। কেবল নিচের ডাইনিং পেসে রান্নার লোকটা শোয়। সোনালি নিজের ঘরে শুতে চায়নি, সে তার মায়ের সঙ্গে শোবে বলে বায়না ধরে বসে আছে। একা কোনো ঘরেই ঢুকছে না সে। আমি জানি এসব কুসংস্কার ঠিক ভালো না। আসলে কঙ্কালটা আসায় বাড়িতে বেশ একটি ভুতুড়ে পরিবেশ যেন সৃষ্টি হয়ে গেছে। এসব ভালো লক্ষণ, সুস্থতার লক্ষণ না। বললাম, চল কঙ্কালটা দেখে আসি তো। আমি যাব না বাবা, তুমি যাও। সিঁড়ি ধরে উপরে উঠতেই দেখি সমীর উবু হয়ে পেটের ঝুড়ি থেকে একটা হার টেনে বের করছে। বোধহয় মিলিয়ে দেখছে সবগুলি হার সে ঠিকঠাক পেয়েছে কিনা। আমাকে দেখেই হারটা তুলে বলল, বলো তো এটা কোথাকার হার বাবা?
আমি কি করে জানবো বাবা? হাতের হাড়টার নাম হিউমারাস। হিউমারাস বলার সঙ্গে সঙ্গে আমার টেবিলের দিকে চোখটা গেল। একটা পুরো আর্টিকুলেটের হাতের কঙ্কাল টেবিলে, আঙুলগুলো ঠিক ছড়ানো। সত্যজিৎ বাবুর মণিহার ছবিতে এমন একটা হাতের কঙ্কাল ছপাত করে পড়তে দেখছিলাম। ঠিক সেইভাবে হাতের কঙ্কাল আর আঙুলগুলো ছড়িয়ে রেখেছে। ভেতরে কেমন যেন কেঁপে উঠলাম। কঙ্কালটা আলগা থাকলে এতটা বিভৎস লাগে না। বললাম, সবই আলগা এনেছিস নাকি এইখানে এসে আবার জোড়া লাগাবি? সমীর বলল, যা পাবো তাই তো আনবো নাকি? সমীর সোনালি নিচ থেকে বলছে, দেখলে বাবা দেখলে? দেখলাম তো। দেখলে বাবা দেখলে? দেখলাম তো। তুই আয় না, ভয়ের কি আছে, আয়। ওরে বাবা, সে ছুটে পালিয়ে তার মায়ের কাছে বোধহয় চলে গেল। সমীর হঠাৎ বলল, সোনা বড় জ্বালাতন করছে। মাও কেমন করে আমার ঘরের পা দিচ্ছে না বিকেল থেকে। বিষয়টাকে হালকা করে দেখবার জন্য বললাম, মানুষের সংস্কার যাবে কোথায়? কোথাকার কোনো অপমৃত্যুর ফলে এটা হয়েছে কে জানে। গ্রস্তর ঘরে এটা প্রথম প্রথম হয়, পরে আশা করি সব ঠিক হয়ে যাবে। আসলে জ্যান্ত আস্ত কঙ্কাল তো। আরো কিছু বলতে যাচ্ছিলাম, হঠাৎ ভূতদের আশঙ্কায় তোমার মা কেমন ত্রস্ত। থাকতে থাকতে দেখবে সব সয়ে গেছে। যেই না ভাবা অবাক, দেখি টেবিলের সেই কঙ্কালটা কেমন চোখ দিতে কোনো নারীর সুন্দর সুগল হাত হয়ে গেল এবং হাতে শাঁখা। আমি খুবই ঘাবড়ে গেছি। বদহজম হবে তবে, চোখ ঝাপসা হতে পারে। ভালো করে দেখতে বুঝলাম ওটা কঙ্কালেরই একটা হাত। তবু এটা কেন দেখলুম? মনের গোলমাল হতে পারে। বের হয়ে আসার সময় ওকে বললাম, কঙ্কালটা কি মেয়ে মানুষদের? সমীর বলল, হ্যাঁ, কেন বলো তো বাবা? না, সঙ্গে সঙ্গে মনে হলো শীতের রাতে আমিও ঘুমাচ্ছি। ঠিক তাড়াতাড়ি নিজেকে আড়াল করার জন্য সিঁড়ি ধরে নামতে থাকলাম। বেশি কৌতূহল প্রকাশ করছি না। আমি তো বাড়ির অভিভাবক। আমি যদি ঘাবড়ে যাই তবে আর সব যাবে কোথায়? দীর্ঘকালের সংস্কার থেকে এসব হচ্ছে, এটা ঝেড়ে ফেলা দরকার। স্বাভাবিক থাকার চেষ্টা করছি। বাথরুমে ঢুকে হাতে মুখ ভালো করে জল দিলাম। দেখো আলোটা জ্বলছে বাথরুমে। কেন যেন এমন দেখলাম স্পষ্ট চোখের ওপর কোনো বিবাহিত নারীর হাত কেন ভেসে উঠল। বাথরুম থেকে বের হয়ে নিচে খেতে গেলাম। খাওয়ার টেবিলে স্ত্রী পাশের চেয়ারে বসে এটে ওটা এগিয়ে দেয়। কি জানি কেন ওর হাতের দিকে আমার চোখটা আর সরাতে পারছি না। আমি যেই খাচ্ছি না, স্ত্রী লক্ষ্য করে বলল, কি ব্যাপার, আমার হাতে কি দেখছো এত? কেমন বোকার মতো বললাম, না 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 কিছুই না, ওটা একটু অন্যরকম ছিল। কিন্তু ভেতরে আমার খিঁচটা গেল না। রাতে কেন জানি ভালো ঘুম হলো না। পাশের ঘরে সমীর, তার খাটের নিচে একটা কঙ্কাল। কেমন একটা অলক্ষণে ব্যাপার ঘটে গেল চোখের ওপর। তাছাড়া যদি সমীর ভয় টয় পায়, এসব দুশ্চিন্তায় প্রায় সারাটা রাতই এপাশ ওপাশ করতে লাগলাম। সাহসে তো পুরোচ্ছে না যে যাব ওর ঘরে। ঘর থেকে কঙ্কালের ঝুড়িটা চাতালে তুলে রাখবো, যেন ওই ঘরে গেলেই হা হা করে তেড়ে আসবে হাতটা। হাওয়ায় কিংবা বাতাসে একটা কটা হাত ভেসে বেড়াতে দেখল, কিংবা টেবিলের উপর পড়ে থাকলে কার না ভয় লাগে।